নমস্কার, মাই চ্যানেল মাই ভিউজ। তারপর কি খবর আপনাদের? আমাদের এই ইউনিস জি কেমন আছেন? অনেকে ইন্টারন্যাশনালের মধ্যে যে টপিকে আমি কথা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের ট্রাম্পজি পুরো পাগলে গেছে আর কি। আর সহ্যই হচ্ছে না ভারতকে। আমরা এতদিন জানতাম যে ট্রাম্প আমাদের মোদির বন্ধু হয়, কিন্তু না মোদিজি ট্রাম্পের বন্ধু হয়, না ট্রাম্প মোদিজির বন্ধু হয়। আসল ব্যাপারটা হচ্ছে রিলেশনশিপ দেশ থেকে আরেকটা দেশের হয়, কতখানি পাবো কতখানি দেবো এইসব, যে যার উন্নতির ব্যাপারটা দেখে আর কি। কেউ পার্সোনালি পলিটিশিয়ান বেসিক্যালি বন্ধুত্ব যেটা আমরা পার্সোনাল হিসেবে নিই সেটা হয় না, যে যার দেশকে দেখে। যাই হোক, সবাই বলছিল ট্রাম্প যখন প্রেসিডেন্ট হচ্ছিল আর কি, মোদিকে নেমন্তন্ন করেনি, কিন্তু একটা লোক আর একটা লোককে না মানে আগে থাকতেই নাপতে পারে। আর মোদির মতো যখন ইন্টেলিজেন্ট প্রাইম মিনিস্টার কিংবা আমাদের ফরেন মিনিস্টার জয়শঙ্করজি যে ট্রাম্পকে নাপেনি, মানে ওর পার্সোনালিটি কি আছে, ওর ক্ষমতা কতখানি আছে সেটা নয়। কোথাও লেগেছে ট্রাম্প ঠিক যেন আসছে তো ঠিকই, কেন যেটা ভারতের পক্ষে ততখানি রেসপেক্টফুল নাও হতে পারে সেটা মনে হচ্ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, তার আগের যে প্রেসিডেন্ট ছিল জো বাইডেন, উনি এক অসুস্থ ব্যক্তি, চিন্তা ভাবনা ছাড়া লোক। এদিকে হ্যান্ডশেক করতে গেলে ওইদিকে চলে যায়, গেটের বাড়ি যে গেট দিয়ে এদিকে যেতে গেলে পিছন দিক দিয়ে হাঁটা ধরে, মানে আউট অফ অর্ডারের একটা লোক ছিল। তার বদলে ওনাকে যে চালাতো আর কি আমেরিকার বেসিক্যালি সরকার, সেটা অ্যাটলিস্ট বাইডেন ছিল না। তো ট্রাম্প আসার পরে আমরা ভাবলাম একটু মুডি লোক হবে হয়তো, কিন্তু হয়তো কখন কি ডিসিশন একটু সামলে চলতে হবে। কিন্তু এটা ভাবিনি যে এত খ্যাপা হয়ে উঠবে। প্রথমে তো আসার পরেই মোদিজি যায়নি ওখানে, যে রাষ্ট্রপতির যে ইয়েটা ছিল আর কি, শপথ গ্রহণ, সেই সময় আমাদের জয়শঙ্করজি গিয়েছিল, ওনাকে সবার সামনে বসিয়েছিল। কিন্তু উনি যে সময় এক্সিকিউটিভ অর্ডার দিয়ে যেগুলো পাস করাচ্ছিল একটা একটা, মনে হচ্ছিল উনি একটা খ্যাপা রাজা পৃথিবীর। অবশ্যই রাজা, আমেরিকা সব থেকে শক্তিশালী দেশ, তার প্রেসিডেন্ট খ্যাপা রাজা। ওরকম পরপর সাইন করে যাচ্ছে, এটা হবে না, ওটা হবে না, এটা ক্যান্সেল, ওটা ক্যান্সেল, সবকিছু এক্সিকিউটিভ যেগুলো বেসিক্যালি কিছুদিনের জন্য ইয়ে হতে পারে। এরপরে আমাদের জয়শঙ্করজি বলেছিল আসলে ট্রাম্প এমন একটা লোক কি ওর মানে ডিসিশন নেওয়ার মেকানিজমটা একটু হাটকে, মানে ঠিক অন্যদের পলিটিশিয়ানদের মতো নয়। এবার ট্রাম্প সবসময় বলছে যে সমস্ত কিছু আও আমরা বিজনেস করি, লড়াই টড়াই কি করবো, আমি আসার 3 দিনের মধ্যে আমরা ইয়েটা করে দেবো আর কি, ইউক্রেন রাশিয়ার লড়াইটা শেষ করে দেবো, আমি অনেক বড় তোপ হচ্ছি, এরকম একটা কোনো কিছু ছিল আর কি। তো ওনার কতগুলো জিনিস আর কি, যেটা পরবর্তীকালে দেখা যায় খ্যাপামিটা কতখানি বেড়েই চলেছে। এর মধ্যে প্রথমে ইয়ের সাথে আমরা দেখতে পেলাম যে ট্রুডো, কানাডার প্রাইম মিনিস্টার ছিলেন। এটা দেখেন, কানাডা কিন্তু একটা ছোট কান্ট্রি নয়, যথেষ্ট বড় কান্ট্রি। এরিয়ার দিক থেকে গেলে আমার মনে হয় ইন্ডিয়ার থেকে বড়ই হবে, ঠিক ক্যালকুলেট নেই, কিন্তু দেখে মনে হয় যে ইন্ডিয়া থেকে বড় হবে কানাডা। আর ইকোনমিকলি যথেষ্ট ভালো, ও ন্যাটো সদস্য হচ্ছে। কিন্তু ওনার সাথে কিভাবে ব্যবহার করলেন আর কি, যে একটা কাজ করি, তোমাকে আমি আমাদের ভাষায় যদি বলে, তোমাকে আমি চিফ মিনিস্টার বানিয়ে দিচ্ছি আর কি। উনি কি বলেছিল যে যে ট্যাক্সটা আমার উপর বসাচ্ছেন, সেই ট্যাক্সটা অন্তত প্লিজ বসাবেন না, কম করুন আর কি। মানে যেটা একটা পলিটিশিয়ান রিকোয়েস্ট করে, তবে বললেন নিশ্চয় কম করে দেবো, আপনি আমার স্টেট বনে যান আর কি, মানে আমেরিকার 51 স্টেট হয়ে যান, আর আপনি স্টেট অফ হেড হয়ে যান, মানে মানে একটা চিফ মিনিস্টার হয়ে যান আপনি, আপনার ট্যাক্স কম করিয়ে দেবো। এটা একটা চরম অপমানজনক। একটা বরাবর ও একটা প্রেসিডেন্ট হচ্ছে, প্রাইম মিনিস্টার হচ্ছে, এইভাবে কথা বলা যায় না, যেটা খুবই অপমানজনক। যদি বলি মানে ওয়ার্ল্ড সিস্টেমে এটাকে ধিক্কার যোগ্য আর কি। হতে পারে আমাদের ট্রুডো আমাদের বন্ধু নয়, কিন্তু এটা তো ট্রুডো একটা কানাডার প্রেসিডেন্ট ছিল, রিপ্রেজেন্টেটিভ হচ্ছে
কানাডার প্রতিটা লোকের, তা কানাডার গায়ে লাগবে আর কি। এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে কানাডা অফকোর্স রিয়াকশন করছে ওখানকার পিপল। তারপরে দেখা গেল আমাদের ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। দেখো জেলেনস্কি লড়াই করছে, আমরা রাশিয়াকে সাপোর্ট করি, অবশ্যই আমরা জেলেনস্কিকে সাপোর্ট করব না। ইভেনচুয়ালি ইউক্রেন ইউরোপের কোনো ইয়েও নয়, দেশও নয়, ওটা রাশিয়ার একটা দেশ ছিল। তো আমরা পলিটিক্যালি কিংবা আমাদের ট্যাকটিক্যালি আমরা রাশিয়াকে ইয়ে করি আর কি, সমর্থন করি। জেলেনস্কিকে আমরা করি না সেই, কিন্তু আমরা জেলেনস্কি ইউক্রেনকে আমাদের মানে ভিলেন বলতে পারি না আমরা সেই হিসাবে। ও আলাদা কাহিনী যে জেলেনস্কি মাঝে মাঝে আমাদের ইন্ডিয়ার বিরুদ্ধে যায়, অনেক কিছু কথা বলে। ইউরোপ জেলেনস্কির সাইডে আছে, ইউরোপ আমাদের বিরুদ্ধে আছে, বাট ইউক্রেনকে আমাদের দুশ্মন বলে আমরা চলতে পারি না, না জেলেনস্কিকে আমরা ভিলেন বলতে পারি। কিন্তু কি করলে ব্যাপারটা, ওখানে গেল, ওখানে যুদ্ধ করছিল কিন্তু ইউক্রেন আর রাশিয়া। ওখানে গিয়ে বললো এক্ষুনি, মানে সব প্রেসিডেন্টের সামনে, এমন নয় যে ব্যাক চ্যানেলে কথা হচ্ছিল, সবার সামনে বললো একটা কাজ করো, কি তোমরা তোমার জমি যেটা আছে, ওই আমাদের লাগান ফিল্মের মতো হচ্ছে আর কি, লাগান জমি যেটা আছে তুমি এক্ষুনি আমাকে সাইন করে দাও, সাইন করে দাও, আর যুদ্ধ খতম করে দিচ্ছি। তখন জেলেনস্কি একটা কথা বলেছিল, ঠিক আছে আমি দিচ্ছি, কিন্তু তার বদলে আমাকে একটা আমার সিকিউরিটি দিতে হবে। ভাই তুমি যে আমি তোমাকে সাইন করে লিখে দেবো যে 100 বছরের জন্য আমার জমি দিয়ে দেবো তোমাকে, আর এখান থেকে যা কিছু খনিজ টনিজ আসবে সব বিক্রি করে দেবে, তার 50% আমাদের দেবে, আর 50% মানে তোমরা নিয়ে নেবে আর কি। আর ওর আমেরিকা সেটা বলছিল 500 বিলিয়ন দিয়েছি, 500 বিলিয়ন দিয়েছি। তো জেলেনস্কি বলছে মোটেই না, আমার কাছে 250 বিলিয়নের আশপাশ দিয়েছো আর কি, তুমি 500 বিলিয়ন কেন চাইছো? মানে যে অস্ত্রগুলো ওদের দিয়েছে ক্রেডিটে দিয়েছে আর কি। তো এক অপমানজনক ফট করে কথাটা বলা শুরু করে দিল কি, তুমি তো ইলেকটেড প্রেসিডেন্ট নয়। যেন ইলেকটেড প্রেসিডেন্ট হলেই ও সম্মানীয় ছিল, যেহেতু ইলেকটেড নয়, মানে ইলেকটেড তো অফকোর্স, কিন্তু যেহেতু ওখানে ইলেকশন হয়নি যুদ্ধের ব্যাপারে, এ কারণে ইলেকশনটা পেন্ডিং যাচ্ছে। তো ইলেকশনটা হয়নি, তাই ও ইয়ে বলছে আর কি যে তুমি ইলেকটেড নও। এটা কিন্তু একটা ইউক্রেনের কাছে অপমানজনক, ওদের প্রেসিডেন্টকে কেন এরকম আলতু ফালতু কথা বলবে আর কি। আর যেভাবে হিউমিলিয়েশন করেছে আর কি ইয়েকে, জেলেনস্কিকে, সেটা অপমানজনক ইউক্রেনের প্রতি আর কি। আর ইউক্রেন কোনো এমন ছিল না ওর খাওয়ার পরে কিছু কমই পড়ে গেছিল, ওর প্রচুর, ওর খাদ্যশস্য প্রচুর আছে, ওর সমস্ত কিছু আছে, ও একটা ডেভেলপ কান্ট্রি হচ্ছে, আমাদের মানে আমাদের দেশের ইয়ে থেকে বেটার আছে আর কি অনেক কিছু। সে অবস্থায় এভাবে অপমান করলো। এবার জেলেনস্কি যখন কথা বললো যে রিয়েলিটি আছে যে যুদ্ধ কোনোদিন দেখেছেন, কিংবা মানে খোঁজে গেল, খেতে গিয়ে অনেকখানি রাগ দেখালো আর কি। তো যেহেতু পুতিন জেলেনস্কি শত্রু হচ্ছে, পুতিন হাততালি দিল, অনেক দেশ অনেকে হাততালি দিল আর কি, অন্তত ইন্ডিয়ান অনেক লোকের হাততালি দিল যে জেলেনস্কিকে আচ্ছা মজা চাকিয়েছে। কিন্তু একটা ভেবে দেখেন, একটা প্রেসিডেন্ট এইভাবে আরেকটা প্রেসিডেন্টকে কথা বলতে পারে না, না অপমান করতে পারে। আর জেলেনস্কিকে নিজে যুদ্ধে জড়ায়নি, ওকে আমেরিকা আগিয়ে গিয়ে যুদ্ধে বাঁধিয়ে দিয়েছে। এই গেল সেকেন্ড রাউন্ডের যুদ্ধ, মানে লড়াই। কয়দিন আগে কি হয়েছিল, সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট গেছিল আমেরিকায়, ওখানে জাস্ট হ্যালো হাই সমস্ত কিছু হাসি মজাক চললো আর কি। চলার পর হট করে টোনটা ঘুরতে শুরু করে দিল। এবার আমি সাউথ আফ্রিকার একটা স্টোরি বলি। সাউথ আফ্রিকা যেটা হয়েছে আর কি, সাউথ আফ্রিকা অনেকদিন ধরে ব্রিটিশদের আন্ডারে ছিল, মানে হোয়াইট কালারের আন্ডারে ছিল আর কি। তো ব্রিটিশ উপনিবেশ ছিল, তো ওখানকার পুরো পাওয়ারটা হচ্ছে সাদা, মানে ইংরেজদের মতো আর কি, আমরা যদি কম্পেয়ার করি তো ওদের ছিল। এবার যখন ব্রিটিশরা চলে গেল আর কি, সাউথ আফ্রিকাকে স্বাধীনতা দেওয়া হলো, দেওয়ার পর যে ওখানকে জমি জায়গাটা রয়েছে তার 80% জমি জায়গা কিন্তু ওই যারা আছে ওখানে সাউথ আফ্রিকার সাদা চামড়ার লোকগুলো, তাদের হাতে। মানে বুঝতে পারছেন, আমাদের দেশে ইংরেজরা কিছু থেকে গেল, থাকার পর আমাদের 80% জমি কিন্তু ইংরেজদের হাতে চলে গেল আর কি। তো ওরাই বড় লোক, ওরাই ডিসিশন নেয়, ওরাই ইয়ে করে, আমাদের জন্তু জানোয়ারদের মতো দেখে আর কি। এখানে আসা বারণ আছে, কুত্তা আর ইন্ডিয়ান এখানে ঢোকা নিষেধ, এই টাইপের জিনিসগুলো চলছে কিন্তু ওখানে। তো ওখানে একটা আইন পাশ করা হলো, আইন পাশ করে বলো ওদের আমরা জমি নিয়ে নেবো আর কি।
যেমন আমাদের এখানে ল্যান্ড রিফর্ম হয়েছিল 1961 সালে। যে জমিদারদের কাছ থেকে জমি নিয়ে নেওয়া হবে আর সবাইকে একটা ডিস্ট্রিবিউট করা হবে, যে জমিদারদের মানে যারা আছে তাদের একটা লিমিটেশন থাকবে যে একটা লোক 15 বিঘের উপরে জমি রাখতে পারবে না একটা লোক। তো এখানে জমিদাররা নিশ্চয়ই রাগ হয়েছিল সেই মুহূর্তে, তো কেননা ওদের কাছে 100, 200, 300 বিঘা করে জমি ছিল আর কি। পরবর্তীকালে ওটা আলাদা টপিক, কিন্তু এখানে হচ্ছে গিয়ে সেই ব্রিটিশ সাদা চামড়ার লোকেরা হচ্ছে গিয়ে জমি পুরোটা 80% জমি দখল করে নিয়েছে। আফ্রিকানদের আগের যে অবস্থা ছিল সেই অবস্থায় রয়েছে সাউথ আফ্রিকার। এই অবস্থায় কি হয়েছে, ওরা একটা ল এনেছে, আনার পরে বলছে ভাই জমি কিন্তু দিয়ে দিতে হবে, আমরা জমি ডিস্ট্রিবিউট করব সাধারণ পাবলিককে, মানে আপনাদের জমি আপনাদের বিক্রি করে দিতে হবে, সোজা কথা আপনাদের মিনিমাম একটা লেভেলে আপনার জমি রাখতে পারবেন। এটা কিন্তু সাদা চামড়াদের গায়ে লাগলো। আর এই সাদা চামড়াদের ব্যাপারটা হচ্ছে আমেরিকার গায়ে লাগলো। একটা জিনিস বলে রাখি আমি, আমেরিকায় কালো প্রেসিডেন্টরা আছে, সাদা প্রেসিডেন্টরা আছে, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু ইয়েকে যদি দেখা হয় কি ট্রাম্পের আশেপাশে যাদের আমরা দেখি, এর মধ্যে ওদের যে পাবলিক ব্রিফিং করেন ওই মেয়েটা, কি সুন্দর করে মেয়েটা, নামটা ভুলে গেছে এই মুহূর্তে, ও কিন্তু পুরা খ্রিস্টান কমিউনিটি থেকে রিপ্রেজেন্ট করে। এছাড়া যে আরেকজন আছে আমাদের যে টেসলা কোম্পানির মালিক, কিংবা উপরে স্যাটেলাইট ইয়ে করছে, ওই লোকটা কিন্তু আসলে আফ্রিকার জন্ম, ও আফ্রিকার লোক, মানে সাউথ আফ্রিকার লোক। তো যেহেতু ওখানে অত্যাচার চলছে, ওই জমিদারি যাদের বলছেন জমি টমি আছে আর কি, ওই লোকটা টেসলা কোম্পানির মালিকটা কিন্তু ওইখানকার লোক আসলে। তো ওখানে গিয়ে আমেরিকায় গিয়ে বিজনেস করে। তো যখনই কোনো কিছু একটা হয় আর কি, সাউথ আফ্রিকাকে সাদাদের উপর অত্যাচার হয়, তো ওরা কিন্তু রিয়াকশন করে। তো বলতে পারেন একটা সাদা কমিউনিটি বসে আছে ওখানে, আমি সাদা কমিউনিটি বলছি, খ্রিস্টান কমিউনিটি আমি বলে যাচ্ছি, কিন্তু তার সাথে সাথে যেটা ইউরোপিয়ান খ্রিস্টান কমিউনিটিদের ড্রেস কোড বাগেরা ওদের আলাদা হয়। তো এই ব্যাপারটা গায়ে লাগছে। তো সাউথ আফ্রিকার যে প্রেসিডেন্ট ছিল ওখানে বসলো, ঠিকঠাক কথা বললো, লোকটা কালো কালো লোক, আফ্রিকান যেমন হয়। একটু পরে টন্ডা কিছু করবেন যে তোমরা আমাদের উপর অত্যাচার করছো, সাদা আমাদের উপর না, সাদাদের উপর অত্যাচার করছো, হ্যান ত্যান। ও বলছে না, করিনি, আমি এরকম কোনো কিছু করিনি, আমাদের সবকিছু ঠিক আছে। এই অবস্থা করলো, আচ্ছা ঠিক আছে। এরপরে লাইটটা অফ করে প্রজেক্টর চালিয়ে দিল, ওখানে দেখানো শুরু করে দিল, এই দেখো যে তোমরা আসলে কি বলছো পার্লামেন্টে। যখন আমরা অনেক সময় পার্লামেন্টে অনেক উল্টা সুল্টা কথা চালু হয়ে যায়, কিন্তু দেখছি ওরা পার্লামেন্টে সবাই বলছে আর কি যে সাদাদের মেরে মেরে ফেলো, হ্যান ত্যান ধমকি দিচ্ছে। তো অনেক সময় দেখি পাকিস্তানি হিন্দুদের মেরে ফেলো, কিংবা বাংলাদেশে এরকম হয় পার্লামেন্টে, কিন্তু কোন একটা আওয়াজ যদি পার্লামেন্টে হয় সেটা যে একটা প্র্যাকটিক্যাল হবে কোনো মানে নেই। তো ওটা দেখে দিলে ও কিছু বলতে পারলো না যখন, তখন একটা রোড দেখালো, সে রোডটা আদৌ কি, সেখানে দেখছে সারি সারি ওই খ্রিস্টানদের যে কবরস্থান গুলো লাগানো থাকে না, ক্রস, তো একেবারে সারি সারি হাজার 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 পুরো লাইন করে লাগানো রয়েছে। ওটা একটা ডিজাইন না, ওখানের মধ্যে মানে কবরস্থান ওগুলো ঠিক বলতে আমি পারবো না, রোডে ওটা দেখালো আর কি। তাতে একেবারে সামনে অফেন্ডেড করা হলো আর কি। এরপরে ও কি করেছিল, এই ভূষা নাকি নাম সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট, উনি তিনজন নিয়ে গেছিল, সাদা চামড়ার লোককে ফিট করে নিয়ে গেছিল আর কি, যে তোমরা ওখানে যাবে, যদি বলে যে এরকম তোমাদের উপর অত্যাচার হচ্ছে তোমরা না বলবে আর কি। ওই হয় না অনেক সময় সেটিং লোক নিয়ে গেছে আর কি। এবার যখন ওখানে সেটিং করেছে তখন ও ফট করে ট্রাম্প জিজ্ঞাসা করেছে কি তোমরা এই বলো যে তোমাদের উপর অত্যাচার হচ্ছে কি হচ্ছে না, বলছে না হচ্ছে না। তারপর একটুখানি চাপ সৃষ্টি করেছে, আর তখনই ওরা বলা শুরু করেছে যে দেখো আমাদের প্রেসিডেন্ট আমাদের উপর ভীষণ অত্যাচার হয়, এই প্রেসিডেন্ট আমাদের মানে ঢপের কীর্তন করার জন্য এখানে নিয়ে এসছে সাজিয়ে গুছিয়ে। মানে এবার ওখানকার প্রেসিডেন্ট দেখো সাউথ আফ্রিকা বড় লোক দেশ, এবারে কি বলবে আর কিছু বলতে পারছে না, মানে একেবারে ফাঁসিয়ে দেওয়া যায় আর কে বলে, সেরকম একটা অপমানজনক অবস্থা ফেললো। তখন ও বললো দেখেন আপনার দেশ আপনি দেখুন, আপনার দেশ কিভাবে ভালো থাকবে কি থাকবে না, আমাদের দেশ সে সাদাই হোক কিংবা কালোই হোক, যে লোকগুলো থাকে ওদের ভালো মন্দ আমরা বুঝবো, আপনাকে এটা ভাবতে হবে না। একেবারে অপমান করে দিল, হ্যাঁ তোকে দেখে নেবো তোকে আর কি, এরপরে তোর G20 কি করে করিস আমি সেটাও দেখে নেবো, 1 পয়সা দেবো না G20-তে আমি যাবো না তোদের কাছে, মানে একটা অপমান করলো। তো এগুলো আমরা দেখছি বসে বসে, মালটার সাথে হ্যান্ডেল করা মুশকিল। দেখেন এই কথাগুলো একটা যখন আমি বলছি, এবার মোদি হলো,
মোদি হলো, পুতিন হলো, কিংবা চাইনিজ প্রেসিডেন্ট হলো, ব্রাজিলের প্রেসিডেন্ট হলো, মানে রেসপেক্টেড জাপানের প্রেসিডেন্ট হলো, এরা কিন্তু একটা রেসপেক্টেড লোক হচ্ছে। এদের কাছে কিন্তু একটা অপমান করলে হয়তো লড়াই যাবে না, কিন্তু একটা না হিস্ট্রিক্যালি এমন একটা রিয়াকশন চলে আসতে পারে যেটা মানে 100 বছর হয়তো এটাকে আমরা মনে রাখবো, ওদের হয়তো পরবর্তীকালে ক্ষমা চাইতে হবে, এরকম একটা অবস্থান হতে পারে। তো অ্যাভয়েড করছি ভাই, আমাদের বিদেশ মন্ত্রী দিয়ে কাজ ছাড়াই, অত ডাইরেক্ট মিটিং ট্রেডিং এর দরকার নেই। কিন্তু এবার দেখা গেল যে পাকিস্তানের সাথে যখন যুদ্ধ লাগবে আমাদের, ওরা ইয়ে করলো আর কি, অ্যাটাক করলো, তখন কোথাও যেন দেখা গেল যে তার আগেই প্রথম দিক থেকে যে ইন্ডিয়ানদের ওখান থেকে তাড়াচ্ছিল, যে অপমান করে হাত বেঁধে নিয়ে চলে আসছিল, এসে প্লেনে করে দিয়ে যাচ্ছিল। শত হলো ভাই, যারা গেছিল তাদের যেতে কেন দিয়েছো? তাদের ভিসা কেন দিয়েছো? মানে ঢুকেছে যখন রাখতে কেন দিয়েছো? লিগালি ওরা ছিল, হ্যাঁ অনেকে ইলিগালি ছিল, আপনাদের লয়ের মধ্যেই ছিল। আমেরিকান একটা ল আছে, যাকে ধরা দেয় কোর্টে যায়, কোর্টে গিয়ে একটা স্টে অর্ডার বাগেরা নিয়ে কিংবা কিছুদিন থাকতে সেইভাবে সিটিজেনশিপ পাওয়া যায়। সেগুলো না থাকলে একবার বের করে দিতে। ইভেনচুয়ালি যারা লিগালি ওখানে গেছিল তাদেরও প্রবলেম করা শুরু করলো যে আমরা রাখবো না, ফট করে এটা শুরু করলো। তো ওখানকে ইন্ডিয়ানদের অপমানজনক ভাবে বের করে দেওয়া হলো আর কি। যাই হোক, এরপরে যখন পাকিস্তানের সাথে যুদ্ধটা লাগলো, তার আগেই একটা দেখা গেল যে ইউরোপ আমাদের প্রতি রাগ করতে পারে কেন, আমরা রাশিয়ার সাথে রাগ করি, লড়াই করি, মানে রাশিয়াকে সাপোর্ট করেছি। কিন্তু আমরা যখনই বিপদে পড়ে চায়নার সাথে লড়াই, যখন অবস্থান খারাপ হয়েছে, ডোকলামের ব্যাপারটা ঘটেছে, ইভেনচুয়ালি পাকিস্তানের সাথে যখন আমরা লড়াই করেছি, সেই অবস্থায় দেখা গেছে ইউরোপ কিন্তু আমাদের সাপোর্ট আসেনি, ইভেনচুয়ালি ও পাকিস্তানের দিকে সাপোর্টে গেছে। যদিও ওখানকার শাসন ব্যবস্থা, মিলিটারি বারবার চলে আসে, এই সময় ওদের ইভেনচুয়ালি প্রাইম মিনিস্টারও নেই ওখানকার, যেটা ইমরান খান প্রাইম মিনিস্টার হতে ইলেক্টেড, সেখানে কোথায় একটা শাহবাজ খানকে বসিয়ে দিয়েছে। শাহবাজ খান কি, শাহবাজ খান নয়, অন্য কি একটা যেন টাইটেল হয়, শাহবাজের নামটা বলছি আর কি, ওখানকার যে প্রধানমন্ত্রীকে বানিয়ে দিয়েছে, সেখানে ইলেক্টেড নয়, ইভেনচুয়ালি ওখানে মিলিটারি শাসন চলে। ইউরোপ কিন্তু ওদের শাসন করে। ব্যাপারটা হচ্ছে আমরা যখন বিপদে পড়ি তখন বড় বড় এটা হওয়া উচিত না, ওটা হওয়া উচিত না, বকবাস লেকচার দিতে থাকে। কিন্তু আমরা যখন বিপদে পড়ি, ইউরোপ কিন্তু আমাদের সাপোর্ট করে না, আর তখন ওই লেকচার টেকচার ভুলে যায়। যখন নিজেরা বিপদে পড়ে, টেররিস্ট যখন ওদের ঘাড়ে গিয়ে গুলি চালিয়ে দেয়, তখন ভারত সাপোর্ট করো, আমাদের কেন করছো না, এটা মোরালিটি আছে, মোরাল ভ্যালু আছে, বাগেরা বাগেরা লেকচার দিতে শুরু করে। কিন্তু যখন টেররিস্ট গুলো আমাদের অ্যাটাক করে পাকিস্তান থেকে, তখন ওরা কানে বেহারা, মানে কানে তুলে দিয়ে বসে থাকে আর কি, যে তোমরা কেমন লোক হচ্ছে, আপসে দুজনের লড়াই করে যাচ্ছে, তোমরা কোনোদিন স্ট্রেট হবে না, তোমরা হচ্ছে নিচু দরের একটা দেশ হচ্ছে আর কি, এই টাইপের একটা ওরা ইয়ে করতে থাকে। এই অবস্থায় যখন যুদ্ধ হলো, ও আমাদের বললো কি ট্রাম্প, যে আমি যুদ্ধ থামিয়ে দিলাম, আমি ইন্ডিয়াকে ধমকি দিয়েছি, যদি যুদ্ধ না থামাবো হচ্ছে কি আমরা বিজনেস তোমার উপর ট্যারিফ লাগিয়ে দেবো আর কি, ট্যাক্স লাগিয়ে দেবো, তোমাদের মাল আমাদের পাকিস্তান আমেরিকায় ঢুকতে দেবো না। এই ভয়েস চেটে ইন্ডিয়া বিজনেস মানে সরি ওয়ারকে সিজফায়ার ঘোষণা করলো। তখন ইন্ডিয়া বললো আরে ইয়ার এসব কোনো কিছু না, বকবাস করছে এই লোকটা, এরকম কিছু না। ও আমি পাকিস্তান থেকে ওদের ডিজি ও আমাদের ফোন করেছিল, ওরা রিকোয়েস্ট করেছিল, কন্ডিশনাল ছিল কতগুলো, যে যুদ্ধটা আমরা পজ করছি, যেহেতু তোমার অ্যাটমিক ওখানে মিসাইল পড়ে গেছে, ওখান থেকে রেডিয়েশন চালু হয়ে গেছে, ওর জন্য আপাতত দেখি কি হয় আর কি। আর কথা দিচ্ছি দ্বিতীয়বার যদি আবার টেররে অ্যাটাক হয়, তো আবার আমরা যুদ্ধ চালু করে দেবো। তো দিস ইজ ফার্স্ট অপারেশন সিন্দুর এখনো অফ হয়নি। এই অবস্থায় পরবর্তীকালে পাওয়া গেল যে যে টার্কি অবশ্যই সাপোর্ট করেছে, ইভেনচুয়ালি আরেকটা দেশ সাপোর্ট করেছে। আমেরিকা ডাইরেক্টলি সাপোর্ট করেনি, কিন্তু চায়না সাপোর্ট করেছে। কিন্তু আমেরিকা কোথা দিয়েও যেন একটা পয়সা ওখানে পাঠাচ্ছে আর কি। একটা হচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট খোদ পয়সা পাঠাচ্ছে, আর একটা হচ্ছে মানে ঘোটালা করে কিছু একটা পয়সা পাঠাচ্ছে, আর একটা ওয়ার্ল্ড ব্যাংক একটা লোন দিয়ে দিল আর কি, বিশাল বড় 2.5 বিলিয়ন দিয়ে দিল। এই অবস্থায় দেখা যাচ্ছে যে তোমরা পাকিস্তানকে সাপোর্ট করছো। তো কোথাও যেন লাগলো ট্রাম্প আমাদের সাথে ঠিকঠাক ব্যবহার করছে না। ইভেনচুয়ালি যে বাংলাদেশ সিচুয়েশন হয়েছে, সেটা ট্রাম্প মোদিকে বলে দিয়েছে, ইয়ার তোমার ইস্যু আছে, তোমরা ওদের পার্ট হচ্ছে। 1000 বছর ধরে বকবাস করছিল ট্রাম্প যে তুমি হ্যান্ডেল করো, কিন্তু পিছন দিক দিয়ে অন্য কাহিনী চলছে আর কি। তো এই অবস্থা আবার নতুন করে আরো অ্যাকশনের পর অ্যাকশন আসছে। এর মধ্যে শুরু করলো কি ট্যারিফ নিয়ে, মানে আমাদের উপর ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে আমাদের সামানের উপর। তো ইন্ডিয়া কাউন্টার ট্যারিফ লাগিয়ে দিল, মানে 138টা প্রোডাক্টের উপর ইন্ডিয়া ট্যাক্স লাগিয়ে দিল আর কি। কেন আমরা ইস্পাত প্রোডাক্ট করি, ওখানে পাঠাই, তার উপর ট্যাক্স লাগিয়ে যদি দেয় তো আমাদের ভীষণভাবে লোকসান হবে আর কি।
তো কাউন্টার মেজার ইন্ডিয়াও করলো আর কি। এরপরে আবার রেগে গিয়ে দেখা যাচ্ছে যে যুদ্ধের পরে আর কি রেগে গিয়ে দেখা যাচ্ছে যে দেখাচ্ছে না যে যুদ্ধেতে আমি রেগে গেছি, কিন্তু দেখালো কোথায় যেন সাইড রিয়াকশন আসছে আর কি, ওদের যেন জ্বর বাড়ছে আমেরিকার ট্রাম্পের। দেখা যাচ্ছে যে বলছে ইন্ডিয়া হাটাও, ইন্ডিয়া হাটাও বলতে কি কি দেখা গেল, যে প্রথমে বললো যে অ্যাপেলকে বললো, অ্যাপেল কোম্পানি যে ফক্সকন, অ্যাপেল কোম্পানি অ্যাপেল প্রোডাক্ট ফক্সকন আমাদের এখানে ইনভেস্ট করে। তো বললো যে যদি তোমরা একটা কাজ করো, ও ইন্ডিয়া করতে হবে না, তুমি অ্যাপেল কোম্পানিকে আমেরিকায় আনো, নিয়ে এসে ইয়ে করো, প্রোডাকশন করো, ইন্ডিয়া করতে হবে না তোমাদের। এবার কথা হচ্ছে তুমি বললে যে অ্যাপেল ছুটে গিয়ে ওখানে বসে পড়বে, সময় নেই, কারণ বিশাল একটা ইনভেস্ট থাকে ইন্টারন্যাশনাল। আর একটা প্রোডাক্টের কথা বলি, তুমি যে প্রোডাক্ট ইন্ডিয়ান লেবার দিয়ে যদি তৈরি করো, তুমি 10 টাকায় তৈরি করে দিতে পারবে। সেই প্রোডাক্টটা তুমি যদি ওটা আমেরিকায় করতে যাও, হচ্ছে গিয়ে তোমার 100 টাকা লেবার চার্জ দিতে হবে। সাপোজ একটা উদাহরণ দিলাম, তো প্রোডাক্টের দামটা বেড়ে যাবে। যেমন বাংলাদেশে যদি একটা জামা তৈরি হয় সস্তায় করতে পারবে, ইন্ডিয়ায় যদি করতে চায় আর একটু বেশি দাম পড়ে যাবে। এই ওই জামাটাই যদি আমেরিকায় করতে যায়, তাহলে হয়ে গেল কীর্তি, সচিনের বাইরে চলে যাবে সব দেশের, আর কেউ করতে পারে না। সেহেতু বাংলাদেশ থেকে যদি করে তো সুবিধা হবে কি, কম লেবার চার্জে মালটা প্রোডাকশন আনতে পারে, কম্পিটিশন এবং সস্তায় মালটা দিতে পারবে আর কি। সেই একই অবস্থা হবে অ্যাপেলের। এবার যেহেতু ট্রাম্প বললো কি যে ইয়েতে বন্ধ করে দাও আর কি ইন্ডিয়াতে বিজনেস, সেই অবস্থায় যে তাইওয়ানের কোম্পানি ফক্সকন, ও ফক্সকন 1.49 বিলিয়ন ইনভেস্ট করার জন্য আরেকটা সেট আপ, মানে আরেকটা কারখানা বানাবে। কারণ আমাদের দেশে যে অ্যাপেল তৈরি হয়, অ্যাপেল ফোনটা, সেটা হচ্ছে আমেরিকায় বিক্রি হয়, আর বাকি সারা পৃথিবীতে বিক্রি হয় না। তো করে 20%-এর আশেপাশে হয় আর কি। কিন্তু চায়না যেটা প্রোডাকশন করে সেটা 80% সারা দুনিয়াতে ওটা অ্যাপেল ফোনগুলো বিক্রি হয়। তো বললো একটা কাজ করি, ফক্সকন বলছি যে আমরা সারা দুনিয়ার জন্য যে চাইনিজ প্রোডাকশন লাইনটা আছে সেখানে এখানেও আমরা করবো এবং সারা দুনিয়াতে বিক্রি করব। তো এখানে ইনভেস্ট করবো। যেই মুহূর্তে ওরা বললো যে অ্যাপেলকে বললাম এটাকে বন্ধ করতে, আর তার বদলে ওরা ইনভেস্ট উল্টো করিয়ে দিচ্ছে, ওখানে ইন্ডিয়াকেও প্রেফারেন্স দিচ্ছে। এবার ফক্সকন একটা মানে সরি অ্যাপেল একটা বড় কোম্পানি, এবার এত বড় ইনভেস্ট আমেরিকার ইন্টারেস্টের এগেনস্টে চলে যাচ্ছে। মানে যে মানে ও দেখা যাচ্ছে যে ওর পার্সোনাল রাগ গুসা এর উপর ইয়ে করছে আর কি। ব্যাপারটা হচ্ছে কি, ও একটা বিজনেসম্যান, কিন্তু বিজনেসম্যানের থিওরি হচ্ছে জমি জায়গা বিক্রির, ও একটা রিয়েল এস্টেটের বিজনেস, মানে মালটা বেচে দাও, ব্যাস হয়ে গেল, কারণ শেষ। কিন্তু অন্য বিজনেসে হয় কি, আমিও লাভ করব, তুমিও লাভ করবে। তুমি যদি প্রফিট না করো তো তুমি তো শেষ হয়ে যাবে আর কি। যে কোনো অন্য কোনো বিজনেসে, যে আমি যখন তোমাকে একটা মাল বিক্রি করবো, তুমি ওটা প্রফিট করবে কিছু, এবং পরবর্তী আমার কাছ থেকে আবার মাল কিনবে। কিন্তু জমিদারি বিক্রিতে এরকম না, তুমি ঘর কিনে নিলে, যে যে বেচার ছিল সে বেচে দিল, তুমি লোকসান করো লাভ করো ওসব দেখার দরকার নেই। তাই বলছে আর কি। এবার আমি মানে বিজনেসটা যদি রিয়েল এস্টেট বোঝে, আর ট্রেডিংটা আলাদা জিনিস, ম্যানুফ্যাকচারিং ইয়েটা আলাদা জিনিস, দুটো আলাদা পার্টে চলে। এই অবস্থায় আবার বললো যে ইন্ডিয়াতে টর্চারিং করতে একটা কাজ করো, যে হার্ভার্ড ইউনিভার্সিটিতে আছে আমেরিকা, তার থেকে ইন্ডিয়ানদের টাকা। এবার আমাদের ইউনিভার্সিটি তারা মানে কি করে হতে পারে সেটা, যারা ওখানে পিএইচডি করছে আর কি, ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছে ওখান থেকে। এবার যদি তুমি তাড়িয়ে দাও, যে যারা কোর্স গুলো করছে অলরেডি পিএইচডি করছে, সেই থিসিস গুলোর কি অবস্থা হবে আর কি, আপলোডে সব তো দাঁড়িয়ে যাবে। কিন্তু 3 বছর 4 বছর একটা থিসিস পিএইচডি করতে প্রচুর পয়সা লাগে। অনেক সময় একটা ইউনিভার্সিটির সাথে আরেকটা ইউনিভার্সিটির কোলাবোরেশন থাকে, তার ডাটা এখানে আসে, এর ডাটা ওখানে আসে, আর যারা করে তার নামটা ওখানে রেজিস্টার থাকে। এবার ইন্ডিয়াতে তারাও মানে একেবারে কেমস যাকে বলে বিচ্ছিরি অবস্থা। তো হাওয়ার্ড করলো কি, ওখানে একটা আমেরিকা বললো ভাই এসব এইভাবে হতে পারে না, আর তোমার এত বড় ডিসিশন নিলে তুমি কংগ্রেস থেকে পাস করে আসো। তোরা ওরা কোর্টে গেল, কোর্টে গিয়ে জিতে গেল আবার, যে এটা অ্যাকসেপ্টেড নয় আর কি, জিতে গেল। এবার ট্রাম্প কি বলছে, যে তোমাদের যে পয়সাটা দিতাম আমরা ইউনিভার্সিটিতে, সেটা তার থেকে এবার আমি কি করবো, ওই পয়সাটা নিয়ে আমি অন্য একটা ইউনিভার্সিটিতে, যেখানে বিজনেস ডেভেলপমেন্টের জন্য যে ইউনিভার্সিটি ইএমআই নাকি এমআই, যে আইএমআই মানে বিজনেস ইনফরমেশন বিজনেস ডেভেলপমেন্ট বিজনেস, যা হোক ম্যানেজমেন্ট অফ বিজনেস আছে, লাস্ট ওয়ার্ড এসছে ম্যানেজমেন্ট অফ বিজনেস, যেটা আছে সেটা লাগাবো। এবার হাওয়ার্ড ইউনিভার্সিটি এত বড় একটা ইউনিভার্সিটি, এত নাম করা ইউনিভার্সিটি, ট্যালেন্ট ফুল রয়েছে, ওখানে যেতে পারে তোমাকে আমি পয়সা দেবো না, তারপর আমি বিজনেস ইয়েতে দেবো। আরে ইয়ার
তো এটাকে পাগল বলবো না কি বলবো। তো এর সাথে আমার মনে হয় আমাদের যে মোদি ঠদি এরা রয়েছে, মানে এই টাইপের যারা উঁচু দরের পলিটিশিয়ান, তারা মানে এই মালটাকে একটু দূরে থাকাই ভালো ভাই। কখন কি বিহেভ শুরু করবে, ফালতু বেইজ্জত করে দেবে আর কি, একে দূরে রাখার দরকার। আর একটা শিওর যে এই টাইপের খ্যাপালোক বিজনেস কিংবা, কারণ এখনকার দিনে যদি ডেভেলপ করতে হতে হয়, সারগা এইভাবে হয় না, রিলেশনশিপে বিজনেস চলে। তো ম্যাক্রন একটা কথা লিখেছে আর কি, টুইট করেছে যে আপনি এমন না হয় যে আমেরিকার সর্বনাশ শুরু হয়ে যায় ভাই, এরকম একটা বেতামিজ প্রেসিডেন্ট বানিয়েছ তোমরা, এ তো তোমার বেড়াগর করে দেবে আর কি। আজ এত অব্দি, নমস্কার, অন্যদিন আবার কথা হবে। ভালো লাগলে সাবস্ক্রাইবার করবেন, শেয়ার করবেন, খারাপ লাগলে কমেন্টস করবেন। নমস্কার।